তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা চিরদিনের, ঠিক আছে, ক্লাস 7-এর চিরদিনের কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটি আজকে আমরা পড়বো, লাইন বাই লাইন বুঝবো, ঠিক আছে? পেজ নাম্বার 73। তো চলো দেখি কি বলেছে, লাইন বাই লাইন কিন্তু আজকে আমরা এটা কবিতাটা বুঝবো। তার আগে তোমাদের একটু বলে রাখি যে এই যে কবিতাটা কবি লিখেছেন, ঠিক আছে, এটা কিন্তু একটা দুর্ভিক্ষ নেমেছিল, তাই না? সে একটা গ্রামের বর্ণনা কবি করেছেন, মানে দুর্ভিক্ষ নামার পর গ্রামের কি অবস্থা হয় সেটার ব্যাপারে কবি সেটার একটা ছবি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে, ঠিক আছে, আর কিছু না। তো চলো দেখি লাইন বাই লাইন আজকে আমরা একটু পড়বো। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। তো দেখো কি বলেছে, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে। লাজুক বলতে লজ্জিত ভাব, মানে গ্রামকে লাজুক বলা হয়েছে, কবি লাজুক বলেছেন, ঠিক আছে। বৃষ্টিমুখর মানে মুষলধারে যে বৃষ্টি হয়, তাই না? দুর্ভিক্ষ অনেকভাবে নামে, এমন না যে মানে বন্যা হয়েও দুর্ভিক্ষ হয়। মেন কথা দুর্ভিক্ষ মানে মানুষ না খেতে পেয়ে মারা যায় একদম, ফসল হয় না, সেটা কোনো পোকা কোনো মানে অনেক পোকাতে আবার ক্ষতি করে ফেলে ধানে, ঠিক আছে, একসঙ্গে কোনো বন্যার কারণে কোনো কিছু কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ হয়ে যায় সব কিছু, তখন মানুষের যে কন্ডিশন সেটাই বলে হচ্ছে দুর্ভিক্ষ, ঠিক আছে। তো তারপরেরই যে একটা দৃশ্য, গ্রামের দৃশ্য একটা কবি বললাম যে তুলে ধরেছেন, সেটাই দেখো কি বলছে। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, মানে যে ব্যস্ত ঘড়ির কাঁটা ছিল, ব্যস্ত ঘড়ির কাঁটা বলতে শহর এলাকায় যেমন হয়। প্রথম কথা দেখো, গ্রামকে লাজুক বলা হয়েছে, ঠিক আছে, কবি গ্রামকে লাজুকের সঙ্গে তুলনা করেছেন। এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, মানে যে ব্যস্ততা, আগে যে ব্যস্ততম দিন ছিল, ঠিক আছে, সেই ব্যস্ততম দিন কিন্তু আস্তে আস্তে এখন প্রায় চলে গেছে, তাই বলতে চাইছেন। শহরের মতো সেরকম নয়, শহরে যেমন কি হয়, একটা পর একটা ব্যস্ত, এখন ঘড়ি কাঁটায় কাঁটায় টাইম বাই টাইম চলে, তাই না? গ্রামে তো এমনিতেও চলে না, ঘড়ির ব্যস্ত ঘড়ি কাঁটা থেকে এমনিতেও চলে না, তাই না? তারপরে এই যে দুর্ভিক্ষ নামার পরে আরোই সেটা যেন কমে গেছে, সেটা কবি বলতে চাইছেন, ঠিক আছে। পরের লাইন কি বলেছে, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। বলছে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, মানে পথ নেই, মানে শহর এলাকার মধ্যে কিন্তু রাস্তাঘাট এখানে কিছু নেই, ঠিক আছে। সবুজ মাঠেরাই কিন্তু পায়ে পায়ে পথ দেয়, যেমন কি সবুজ মাঠ, সে তার মাঠের মাঝখান দিয়ে যদি আমরা চলি, কিছুদিন পর দেখবে সেটা রাস্তায় পরিণত হয়ে যায়, ঠিক আছে, চলতে চলতে, তাই না? আবার কি হয়, যে যেখানে চাষ করে মানুষ, তার যে আলগুলো হয়, দুটো মাঠের মাঝে যে একটা উঁচু অংশ, সেটাকে আল বলে, সেই আল দিয়ে আমরা চলি গ্রামের মানুষরা, সেটাই বলছে যে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। মাঠেরা কিন্তু পথ দেয়, এখানে কিন্তু রোড কোনো কিছু নেই, মানে পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা, এখানে কিন্তু পথ চলা করে, বোঝা গেছে, এখানে এই পথ দিয়ে কিন্তু চলে। বেশ, তারপরে দেখো কি বলেছে, জোড়া দিঘি তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। তো দেখো কি বলেছে, জোড়া দিঘি মানে দুটো দিঘি আর কি, জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, মানে পরপর সারি হয়ে, মানে পরপর গাছ থাকলে সেটাকে সারি বলে, সেই বলছে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। এই যে দূরে একটা বাঁশঝাড় আছে, সেটা বলছে আত্মদানের সারা। কেন বলছে আত্মদানের সারা সেটাও বলছি, আগে শোনো। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। বলছে দেখো, পচা জল, গ্রাম এলাকায় কী হয়, সাধারণত এইসব জিনিসগুলো শহর এলাকায় তো কম দেখা যায়। গ্রাম এলাকায় কী হয়, যে এই যে জল পচে গিয়ে নোংরা হয়ে ঠিক আছে, সেখানে একদম মশা আরও উৎপাত বেড়ে যায়, তাই না? কিন্তু তবুও নীরব, এখানে নীরব মানে চুপচাপ, এখানে অমর কিষান পাড়া। কিষান পাড়া বলতে কৃষকদের পাড়াকে বলেছে, কিষান মানে কৃষক, কৃষকদের পাড়াকে বলেছে অমর। কেন অমর বলেছে, মানে বলতে চাইছেন যে এই যে মশা, এই যে উৎপাত বাড়ছে, তবু কিন্তু এরা নীরব হয়ে, শান্ত হয়ে, কিন্তু এরা কিন্তু তবু এইসব সঙ্গে লড়াই করে যাচ্ছেন, এরা কিন্তু তবু বেঁচে আছে, এরা অমর হয়ে আছেন, ঠিক আছে, এরা কিন্তু হেরে যাচ্ছেন না, সেটা কবি বলতে চেয়েছেন। আর এই যে বাঁশঝাড়ে আত্মদানের সারা বলতে কি বলতে চাইছেন, যে বাঁশ গাছ কিন্তু এই যে এত বৃষ্টি হওয়াতে কি হয়েছে, বাঁশঝাড় নুয়ে পড়ে গেছে, তার ফলে বাঁশঝাড় বলছে আত্মদানের সারা। এর কারণ কি, বাঁশ সাধারণত কিসে কাজে লাগে, মানুষজনই ব্যবহার করে, মানুষের ঘর বাড়ি তৈরি করতে, আরও বিভিন্ন কাজে, সেটাই বলছে বাঁশঝাড়ে আত্মদানের সারা, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট লাইন কী বলেছে আমাদের, নেক্সট স্ট্যান্জা। দেখো, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। তো মানে কি দেখো, এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, মজা বলতে যে নদীতে জল খুবই কম বা জল থাকেই না বলো, ধরো
সেই নদীকে বলে মজা নদী। এই গ্রামের পাশে মজা নদী ১২ মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। বলছে ১২ মাস সারা বছর, ১২ মাসে ১ বছর মানে সারা বছর জল থাকে না। কিন্তু বর্ষায় যেন বিদ্রোহ বুঝি করে। বিদ্রোহ বুঝি করে মানে কি? মানে একদম পুরো জল ফেঁপে, ফেঁপে ওঠে। মানে একদম কানায়, কানায় জল আরকি এই সময়। ঠিক আছে? এবার বর্ষা এসেছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। এর মানে দেখো বর্ষা এসেছে, বর্ষা এসেছে মানে কি? এবার গাছপালা সবকিছু ফুলবে, ফুটবে, তাই না? এবার সবুজ, সবুজ হয়ে উঠেছে একদম পুরো। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। আর গোয়ালে সাধারণত কি থাকে? গরুরা থাকে। ওইটাই ইশারা, কি ইশারা বলছে? যে এখন নতুন ঘাস হয়েছে, সবুজ ঘাস, এই ঘাস তুমি গোয়ালে পাঠাও। মানে গোয়ালে যে গরুটা থাকে, তাই ওইটার ইশারায় এখানে কবি বলতে চাইছেন। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। মানে এতটাই সুন্দর লাগছে যে বর্ষা হলে যেহেতু সবুজ হয়ে উঠেছে গ্রাম, তাই যেন দেখে লাগছে গ্রাম যেন নতুন সবুজ ঘাগরা পরে আছে। ঠিক আছে? এটা কবি বলতে চাইছেন। তো দেখি নেক্সট কী বলেছে আমাদের নেক্সট স্ট্যান্জা। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষাণকে ঘরে পাঠায় যে আলো পথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। তো দেখো কি বলেছে, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, মানে স্বাগত বলতে ওয়েলকাম, ওয়েলকাম জানাচ্ছে সান্ধ্য শাঁখে, মানে সন্ধ্যের শাঁখের আওয়াজে রাত্রিকে স্বাগত জানাচ্ছে। ঠিক আছে? আর কি করছে? কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ, আলপথ বলতে ওই যে একটু আগে যেটা বললাম যে দুটো জমির মাঝে যে একটা উঁচু অংশ থাকে সেটাকে আল বলে। ঠিক আছে? তাহলে কিষাণরা কী করছে? ঘরে ফিরে আসছে আলপথ দিয়ে। ঠিক আছে? আর রাত্রিকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে সন্ধ্যের যে শাঁখে। ঠিক আছে? তারপরে আরেকটা কি বলেছে? যে বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। মানে বুড়ো বটতলা বলতে বুড়ো বটতলা বলতে কি বলতে চাইছে? যেটা প্রাচীন, খুবই পুরনো, সে তার জন্যই বুড়ো বটতলা বলেছে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। মানে আর কি আড্ডা। ঠিক আছে? বটতলায় বসে যে আগেকার মানুষরা কী করতো? একসঙ্গে তারা আড্ডা দিত, বা এই যে বলেছে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। জনমত বলতে তাদের বিভিন্ন যেই আলোচনা করতো, তাদের বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকতো, সেটাই বলছে জনমত। ঠিক আছে? এবং তারা মানে কি? তারা রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে বটতলায় বসে সবাই মিলে একটা আলোচনা করতো, এবং সেই আলোচনাতে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতো। ঠিক আছে? সেটাই বলছেন। তো চলো দেখি নেক্সট টাইম যে আমাদের কী বলেছে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। দেখো দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এই যে দুর্ভিক্ষ নেমেছে, হ্যাঁ, তবুও এই গ্রামের লোক আজও সব কাজ করে। এমন নয় যে দুর্ভিক্ষ নেমেছে আর কোনো কিছু কাজ করবো না, ঘরে বসে রইলাম, সেটা না। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এই গ্রামের লোক আজও সব কাজ করে। সব কাজই কিন্তু করছে, সেটা বলছে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। ঢেঁকি মানে কি বলতো? চাল যেটাতে কুটে না, এখন তো আর এরকম মেশিন ছিল না আগেকার দিনে, তাই না? এখন তো আমরা কিছু জানিই না এসব। আগে এরকম ঢেঁকি ছিল, পায়ে নাচাতো। তোমরা একটু ইন্টারনেটে সার্চ করে দেখে নেবে, তাহলে ছবিটা দেখলে বুঝতে পারবে। সেই ঢেঁকিতে বারবার পা নাচিয়ে নাচিয়ে, ঠিক আছে, তারপর সেই চাল কুটতো। ঠিক আছে? সেটাই বলছে কৃষক বধূরা। ঠিক আছে? তাদের কৃষকরা তো মাঠে যেত, এবং কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, এবং প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলতো ঘরে ঘরে। ঠিক আছে? দ্বীপ মানে তো বোঝো। বেশ, তারপরের স্ট্যান্জা দেখো কী বলেছে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। বলছে রাত্রি হলেই ঠাকুমা কী করে? ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, তার নাতনিকে গল্প শোনায়। রাত্রি হয়ে যাওয়ার পর তার ঠাকুমার নাতনিকে গল্প শোনায়। কী গল্প শোনায়? যে কেমন করে সে অকালেতে গতবারে, মানে গতবারে যে অকাল বলতে যে দুর্ভিক্ষ নেমেছিল, সেই অকালেতে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এবং দেখো দুর্ভিক্ষ নেমেছে, তাই লোকজন কী করবে? দিশাহারা হয়ে গেছে না? তাই লোকজন কী করছে? বাড়িঘর ছেড়ে সব শহর এলাকায়, এবার যে যার এখানে মন করতো সেখানে যেত। ঠিক আছে? চলে গেল লোক দিশাহারা দিকে দিকে, চারিদিকে লোক চলে গেল, সেটাই বলছে। তারপরের স্ট্যান্ডে কী বলেছে? এখানে সকাল ঘোষিত পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে,
একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। তো দেখো কী বলেছে, যতই এখানে দুর্ভিক্ষ নামুক কিন্তু এখানে সকাল ঘোষিত পাখির গানে, কিন্তু পাখির আওয়াজে কিন্তু সকালটা হয়, তাই বলছে কবি। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, যেই যার কাজ, কামাররা কুমোররা তাঁতিরা তার নিজের নিজের কাজে যোগদান দেয়, ঠিক আছে? সারাটা দুপুর ক্ষেতের চাষির গানে, এবং চাষিরা কোথায় যায়? খেতে যায়, তাই না? একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। এবার দেখো কী বলতে চাইছেন কবি, কামার কুমোর তাঁতি তারা নিজের বিভিন্ন কাজ করে, ঠিক আছে? তাদের বিভিন্ন আওয়াজ কিন্তু এই চাষির কানে পৌঁছায়, ঠিক আছে? এবং চাষির আওয়াজও ওদের কানে হয়তো পৌঁছায়, সেটা বলছে বিভিন্ন কাজের মানে কবি বলতে চাইছেন যে এখনও কাজ কিন্তু তারা বন্ধ করেনি, বিভিন্ন যে যার মতো নিজের নিজের কাজ করে যাচ্ছে, সেটা বলছে। তাই বলছে বিচিত্র ধ্বনি ওঠে। বোঝা গেছে? তারপর দেখো কী বলেছে, দেখো, হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে। কী বলছে, হঠাৎ সেদিন জল আনবার পথে, মানে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। একদিন হঠাৎ জল আনতে গেছে কৃষক বধূ, সে থমকে তাকায় পাশে, সে থমকে দাঁড়িয়ে দেখছে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সে ঘোমটা তুলে কোনো মতে সে দেখলো, থমকে দাঁড়িয়ে কী দেখলো, যে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, মানে আবার সবুজ ফসল ফলেছে, ঠিক আছে? তার মানে এটাই যে না দুর্ভিক্ষ চলে গেছে আর কি, আবার সবুজ ফসল উঠেছে, সেটাই কবি বলতে চেয়েছেন। এবার আমাদের আর আবার চিন্তা করার দরকার নেই, আমরা এবার ঠিক করে জীবনযাপন করতে পারবো। এটা হচ্ছে হ্যাপি এন্ডিং আর কি কবিতার। ঠিক আছে? বুঝতে পারলাম? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।